দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইয়াং নাইট দেখবার জন্য। আমরা আজকে আলোচনা করব সত্যজিৎ রায় মজুমদার এবং মাসুক সহ সম্পাদক, এবং সত্যজিৎ রায় মজুমদার হচ্ছে সম্পাদক, জীবন্ত কিংবদন্তিদের সাথে। এটার ইংলিশ ভার্সনটা হচ্ছে উইথ লিভিং লিজেন্ড, এটাই হিসেবে আমি আসলে বেশি চিনি। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গণযাত্রা, এবং গণযাত্রা কেন সেটা আমাদের গেস্ট আপনাদেরকে বলবে। আপনাদেরকে অনেক আমন্ত্রণ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে দর্শক, আমাদেরকে অনেক অনেক প্রশ্ন করুন। প্রশ্ন করবার জন্য ফোন করুন, ইমেল করুন এবং SMS করুন। মাসুক এবং সত্যজিৎ রায় মজুমদার, আপনাদেরকে তো আগেই শুভেচ্ছা জানিয়ে ফেলেছি আমাদের প্রোগ্রামে আসবার জন্য। এখন মাসুক, আপনি আমাদেরকে বলুন যে আমরা কেন আজকের বিষয়টা গণযাত্রা দিয়েছি। দর্শকদেরকে শুরুতে আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই যে আমরা কেন আজকে শোটা করছি এই বিষয়ে। আসলে আমাদের যে সংগঠনটি উইথ লিভিং লিজেন্ডস, এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য একটা স্কুল ভিত্তিক ওয়ার্কশপ। তো 6 তারিখ আমরা এই শাহবাগের প্রজন্ম চত্বরে যে গণ জোয়ারের মানে দাবি উঠে, সেখানে আমরা অবস্থান নেই, এটার সাথে সংহতি জানিয়ে। যেহেতু আমাদের কাজগুলি ছোট বাচ্চাদেরকে নিয়ে, তো আমাদের একটা পর্যায়ে মনে হয় যে না, এই জিনিসটি যেহেতু একটা ইতিহাস হচ্ছে এবং এটি একটি সঠিক দাবি, এটা শুধু একটি নির্দিষ্ট বয়সের লোকদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। এটা আমাদের যে পরবর্তী প্রজন্ম, যেটা উইথ লিভিং লিজেন্ডস করে, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়। সেজন্য তো এই দাবিটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এই জন্য আমরা একটা যাত্রা করি। এটা হচ্ছে যে গণজোয়ার, সে গণজোয়ারের যে দাবি, যে যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধ বিপক্ষীয় লোকদের সঠিক বিচারের যে দাবি, সে দাবিটা নিয়ে আমরা 11টা সেক্টরকে লক্ষ্য করে বের হই। এটা একটা যাত্রা, এবং এটা গণদাবির যে 1971 সালে যে 11টা সেক্টর ছিল, এক্স্যাক্টলি আপনারা ওই 11টা সেক্টরে মুভ করেছে। তো এই যাত্রাটি যেহেতু মানে আমরা একটি গণজোয়ারে যে উদ্বেলিত যে গণদাবি, তা পৌঁছিয়ে দিতে বেরিয়েছিলাম। এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি গণযাত্রা। আপনারা এক্স্যাক্টলি কবে শুরু করেছিলেন এটা? আমরা 21শে ফেব্রুয়ারিতে জাগরণ মঞ্চে একটি ঘোষণা দিই, সংহতি প্রকাশ করে। এর আগে বারবার ঘোষণা দেওয়া হয়েছে। জাগরণ মঞ্চের সাথে সংহতির ঘোষণা দিয়ে আমরা বের হয়ে পড়ি 21 তারিখ রাতে। আপনারা কি পুরো 11টা সেক্টরে মুভ করেছিলেন? 10 নম্বর সেক্টরটি তো সব নৌবাহিনী নিয়ে তৈরি ছিল, তো ওখানে তো আর যেতে পারিনি, কিন্তু ওটা ঘুরে এসেছি। এবং বাকি যে 10টি সেক্টর, সেই 10টি সেক্টর আমরা ক্রস করে এসেছি, এবং আমাদের টার্গেট ছিল ওই সেক্টরগুলির স্কুলগুলিতে যাওয়া। আমরা স্কুলগুলিতে কাজ করেছি, যে লক্ষ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। এবং যে সন্ধ্যাবেলাটা, যেখানে স্থানীয় যে গণজাগরণ মঞ্চ, সেখানে আমরা অবস্থান নিতাম সন্ধ্যার দিকে, সারাদিন ঘোরাঘুরি করে। জি জি জি। এবং তাদের সাথে 2-3টা স্লোগান একসাথে দিয়ে তারাও খুশি হতেন এবং তারা হেল্প করতেন। আমরা গিয়ে আগে ওনাদেরকে নক করতাম, কারণ ওখানে যেটা দেখা গেছে যে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিছু, তারাই সে গণজাগরণ মঞ্চটি মানে রেডি করেছেন, এবং একদম নিজের উদ্যোগে। তো যখন আমরা ওনাদেরকে গিয়ে বলতাম যে আমরা স্কুল প্রোগ্রাম করব, তখন তারা স্ব-উদ্যোগে আমাদেরকে একদম হেল্প করেছে। আপনারা কয়জন গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম আসলে 6 জন। এর মধ্যে দেখা গেল যে যেহেতু শিডিউল ছোট, যেহেতু আমাদের 6 জন একসাথে মুভ করা সম্ভব হয়নি। কেউ ফেনীতে থেকে গেছে, আমরা কেউ কুমিল্লা চলে এসেছি। কুমিল্লা পার হয়ে যখন আমরা আবার ময়মনসিংহ গিয়েছি, তখন ফেনী থেকে আবার ময়মনসিংহ এসেছে। আবার ময়মনসিংহে 2-3 জন ছিল। ময়মনসিংহ থেকে আমরা সিলেটে গেলাম, তখন আমরা 3 জন হয়ে গেছি, ওরা তখন ময়মনসিংহে কাজ করছে। এভাবে ভেঙে ভেঙে ফাইনালি আমরা যখন বরিশালে ঢুকলাম, তখন আমরা আবার 6 জন। আচ্ছা, আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা ফোনটা নিই। জি জি জি। ওকে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি, আমি ভালো আছি। আমি সৌদি আরব আল-কাসিম থেকে ফোন করছিলাম। জি, প্রশ্ন করুন। আমি আজকে শাহবাগের প্রজন্ম চত্বরে যারা এই আন্দোলনের সাথে জড়িত, আমি ওনাদের সাথে একটু, ওনাদের যে আন্দোলন আজকে 28 দিনের মতো, 27-28 দিনের মতো হয়ে গেছে, ওনাদের সামনের পরিকল্পনা কি? ওনারা এই যে জামাতের যে অনবরত যে হাঙ্গামা করতে আছে, হরতাল দিতে আছে, বিভিন্ন ইয়াতে কি ওনাদের প্রতিরোধের কিছু অংশ আমরা দেখলাম না। আর যে
ওনারা শিবিরের লোকজন কইতেছে যে দেলোয়ার হোসেনকে চাই দিলে তাদের মধ্যে দেখা গেছে যে কুসংস্কার এগুলোর বিরুদ্ধে ওনাদের প্রতিবাদ করা উচিত। তো ওনারা কি প্রতিবাদ করছেন আমরা তো কিছুই দেখতে পাই না। ওকে, অসংখ্য ধন্যবাদ দর্শক। আচ্ছা, এই ব্যাপারে প্রথম আমি বলি। দুটো প্রশ্ন করেছে ইনফ্যাক্ট, সাইদিকে চাঁদের দেখা যাওয়া এবং তার আগে হচ্ছে গণজাগরণ মঞ্চে যে আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে। আমরা কিন্তু বারবারই বলছি যে ওখানে শাহবাগ প্রজন্ম চত্বরে যে গণজাগরণ মঞ্চের পাশাপাশি যেসব সংগঠন, অনেক সংগঠন কাজ করছে, যে এটা একটা অহিংস একটি আন্দোলন এবং সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ অহিংস আন্দোলন। আসলে 42 বছরই বা আরো কিছু আন্দোলন সবাই সহিংসটা খুব চোখে লাগে। অহিংস আন্দোলনের কিন্তু সুদূর, আমরা যতটুকু মনে করি যে দূরবর্তী ফল, তাই না? এটা ঠাস করে হবে না। আমরা মানে লাঠি নিয়ে মারতে যাচ্ছি না, আমরা খুন নিয়ে নামছি না, আমরা তরুণরা ওখানে দাবি নিয়ে বসেছি। এবং ওরা যারা করছে ওরা এটা আগেও করেছে। যে শক্তি, নোংরা শক্তি, এটা মানে অনেক অপশক্তি, অনেক ল্যাঙ্গুয়েজ ওদের জন্য ইউজ করা যায়, আগেও করেছে। এই ইতিহাস ওদের জন্য নতুন না। হ্যাঁ, কিন্তু আমরা বারবারই বলছি যে আমরা এখনো অহিংস আছি। এবং ইনফ্যাক্ট সেদিন একজন কর্মী বললেনও যে আমরা সহিংস হতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে আমরা অহিংস থেকে আমাদের দাবিটি তুলে আনতে পারবো। এবং ওই যে বললাম যে এটার ফল সুদূর প্রসারী হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বললাম। তার মানে যারা আন্দোলন করছে তারা আসলে অহিংসভাবেই আন্দোলন করতে চায় এবং অপেক্ষা করছে। এবং অবশ্যই আপনার শিওর বা আন্দোলন যারা করছে, আপনি বললেন অনেক সংগঠন আসলে এককভাবে আপনি করছেন না বা কেউ করছে না, তারা সবাই জানে যে এটা একটা ভালো জায়গায় যাবে। প্রথম প্রশ্নের উত্তরটা একটু বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আন্দোলনটা কতদিন চলবে ঠিক এই মুহূর্তে বলা যাবে না। আমাদের যতদিন প্রয়োজন হবে আন্দোলনটা ততদিন চলবে। আমরা এই অহিংস আন্দোলনটা চালাচ্ছি, আমাদের এই অহিংস আন্দোলন এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটা আমরা চালাতে থাকবো যতদিন আমাদের প্রয়োজন। ওকে, সত্যদা, আপনি যেহেতু কথা শুরুই করে দিলেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি তো যাননি পদযাত্রায়, আপনি এক্স্যাক্টলি কি কি কাজগুলো করেছেন? মাসুকের কাছ থেকে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে আপনি ঢাকায় বসে থেকে সমস্ত যোগাযোগগুলো করতেন। আপনি আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। হ্যাঁ, আমি প্রথমে মাসুককে ধন্যবাদ জানাই। মাসুক খুব হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারে। তো যখন বললো যে যখন এখানে গণজাগরণটা শুরু হলো, মঞ্চটা তৈরি করে শুরু হলো, তখন বললো যে আমি পদযাত্রায় যেতে চাই। প্রথমে আমার একটু দ্বিধা ছিল যে আসলে কি করা যেতে পারে, কি হবে না হবে। তো হঠাৎ করে ওর আগ্রহ দেখে বললাম যে ঠিক আছে, তুমি তাহলে বের হও। আমাদের সদস্যদের নিয়েও বের হলো। আমি ঢাকায় বসে এখান থেকে যোগাযোগ করলাম কোথায় যাবে, কি করবে, কার সঙ্গে দেখা করবে, কোথায় কোন প্রোগ্রামটা চালানো যেতে পারে, এই ব্যাপারে আমি যোগাযোগটা করি আর কি। বুঝতে পারছি, মানে আপনি ঢাকায় বসে বসে সব প্ল্যান করেছেন আর একদিক দিয়ে ওরা কাজ করেছে, মানে আসলে এটা কম্বাইন্ড একটা কাজ। আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা ফোন নিই। ওকে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুহেল বলছিলাম ছাত্রছাত্রীতে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, যা প্রশ্নটা ঠিক আমি জানার কি জন্য, আমি জানি জিয়াউর রহমান সাহেব ছিল একজন মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা। তো ওনার ওয়াইফ একটি 2 বারের প্রধানমন্ত্রী। জামাতের কর্মীরা যখন পুলিশকে হামলা করে পিটিয়ে মেরে ফেলে, তখন ওনার খুব দুঃখ লাগে, উনি এটা নিয়ে বিবৃতি দেয়। কিন্তু যখন পুলিশকে মেরে ফেলে তখন উনি এই ব্যাপারে কোনো বলে না। তো আমার কি মনে হয় না যে উনি এখন বিএনপির যে মুক্তিযুদ্ধ যে দাবি করে সেটা বাদ দিয়ে 71 সালে রাজাকারদের সাথে উনি সরাসরি ইনভলভ হয়ে গেছে, যে রাজাকারদেরকে সেভ করার জন্য ওনার মূল টার্গেট। যে পুলিশ মারা যায়, রাষ্ট্র জাহান নামে যায়, জামাত দেখে থাক, গোলাম আজম দেখে থাক, এরকম আমার তো মনে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে এরকমই ওনার মনে হয়, এরকম জানি না। পুলিশ মারতেছে, পুলিশরা তো মানুষ, ওদেরও তো মানবাধিকার আছে। উনি মানবাধিকার নিয়ে কথা বলতেছে, কিন্তু 5-7 লোক 5-7 জন পুলিশকে গুলি করতে মারতেছে, অস্ত্র হাতে দৌড়ে আসছে। আমি একটু আগে আপনার হেডলাইনে দেখলাম কোন জায়গায় যিনি 140 জনের মতো লোক জরুরি সাহায্য দেখলো। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব একটা সরকার ব্যক্তি, কারণ যেখানে বাংলাদেশের পুলিশের নিরাপত্তা নাই সেখানে আমার আপনার নিরাপত্তাটা কিভাবে হবে? ওকে দর্শক, আমি বুঝতে পেরেছি উনি আসলে কোনো প্রশ্ন করেনি, মতামত জানিয়েছে। আমরাও দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেট এবং 140 জন বিজেপি সদস্যকে জামাত ঘিরে রেখেছে, কয়েক হাজার, এবং
ওখান থেকে ফোনে কথা হয়েছিল। ইনফ্যাক্ট আমি এটিএন নিউজেরই নিচে খুলে দেখেছি এবং ওখান থেকে ফোনেও ছিল। তারা বলছে আমরা চাইলে গুলি করতে পারি, কিন্তু এতে অনেক মানুষ মারা যাবে, তাই আমরা ধৈর্য ধারণ করছি। এক্স্যাক্টলি আপনি যে কথাটি একটু আগে বলেছেন। আর আসলে খালেদা জিয়া উনি কি বক্তব্য দেবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। না, এখানে আমার মনে হয় যে আসলে আমরা বিষয় থেকে সরে যাব। উনি আজকে যেটা যে বলেছেন, বিষয় নিয়ে উনি না, ওনার কিন্তু আসলে মতামত দর্শকের দিয়েছেন। প্রশ্নের উত্তর আপনাদেরকে একটু দিতেই হবে, কারণ হচ্ছে আমাদের এই শোটা কিন্তু দর্শক এবং আপনাদেরকে মিলিয়ে, সো আপনার অল্প কথায় হলেও দর্শকদের অ্যানসার। না, একটা ব্যাপার তো পরিষ্কার যে খালেদা জিয়া বলছেন যে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে। উনি বললো যে পুলিশের কি মানবাধিকার নেই, পুলিশ কি মানুষ না? এখন পুলিশ যে মারা যাচ্ছে সে কথাটা তিনি উল্লেখও করছেন না। জি। তার মানে তিনি এক চোখে দেখছেন আসলে ঘটনাটাগুলোকে, এটা আমার মনে হয়। ওকে, ঠিক আছে, অ্যানসার আশা করি পাওয়া গেছে। ওকে মাসুক, এখন আপনি আবার বলেন, সেটা হচ্ছে আপনাদের ওখানে রেসপন্স কেমন ছিল? আমাদের ওখানে রেসপন্স খুবই ভালো ছিল। মানে যেটা আশা করে গিয়েছিলেন যে আমরা 11টা সেক্টর মুভ করব, স্কুলগুলোতে যাব এবং আমরা আমাদের দাবিগুলো জানাবো এবং ওরা যেন একাত্মতা প্রকাশ করে, এটা একদমই ভিন্ন ধর্মী একটা প্রচেষ্টা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আমি জানি না কে কিভাবে দেখছে। তো সেখানে আপনাদের রেসপন্স কেমন ছিল? আপনারা যে গেছেন, এরকম কয়েকজন তরুণ 4-5 জন ছেলে, তারা কি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে বিষয়টা নিয়ে? তারা আসলে অ্যাপ্রিশিয়েট করেছে। এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছিল মাঝখানে, যে ওনারা বলছি যে ওনারা ভেবেছিলেন যে আমরা গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসাবে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এবং যেটা ওনারা ধরে নিয়েছেন যে গণজাগরণ মঞ্চ একটি ব্যানার, গণজাগরণ মঞ্চ একটি কমান্ড কাউন্সিল টাইপের কিছু। আচ্ছা। আমি যেটা মনে করি যে গণজাগরণ মঞ্চ থেকে কথা হচ্ছে, গণজাগরণ মঞ্চের সাথে সবাই সংহতি প্রকাশ করছে, কিন্তু গণজাগরণ মঞ্চের প্রতিনিধি ছাড়াও অন্য সংগঠনও যারা আছে ওখানে প্রথম থেকে, যারা কাজ করছে সংহতি জানিয়েই কাজ করছে, তারা এই ধরনের কাজ করতে পারে অবশ্যই। তো এই কনফিউশনটা যখন আমরা পরিষ্কার করে দিয়েছি যে না, ওনারা ভেবেছিলেন যে এরা গণজাগরণ মঞ্চের প্রতিনিধি, গণজাগরণ মঞ্চ থেকে এসছেন। তো গণজাগরণ মঞ্চের মনে হয় তখন এরকম কোনো শিডিউল ছিল না যে লোক পাঠাবেন, ছিল হচ্ছে আপনারা আসলে সংহতি প্রকাশ করে আপনারা নিজেদের মতো, আমরা নিজেদের মতো, যেটা আপনারা অলরেডি আগে থেকে 6 তারিখ থেকে আমরা এখানে স্থায়ীভাবে আছি। তো মানে আপনাদের টপিকসই হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিষয় জানানো বাচ্চাদেরকে। তো যখন এটা নিয়ে কি যে ভেবেছিলেন যে হ্যাঁ গণজাগরণ মঞ্চের থেকে প্রতিনিধি আসবে, হয়তো অনেক ধরনের প্রিপারেশনে নিয়ে রেখেছিলেন। তো যখন শুনলেন যে না, আসলে ওখানেই কাজ করা শাহবাগ থেকে আসা একটি দল বেরিয়েছে, তবে তারা হতাশ হননি, এটা সবচেয়ে ভালো দিক। কেউ আসে নাই ধৌরু এরা কি এই ধরনের কোনো কথা বলেনি, কারণ মানুষ খুবই একসেপ্ট করেছে ব্যাপারটা এবং যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছে কিছু জায়গা বাদে। এখানে কিছু জায়গা যেগুলি প্রবলেম হয়েছে, যে আমরা একদম জায়গা বুঝে বলি, আমরা যখন বরিশালের ভিতরে গিয়েছি, গাববাড়ির পরে একটা জায়গা, সেখানে আমাদেরকে বারবার বলা হয়েছে যে তোমরা তোমাদের মাথার ফ্ল্যাগ গুলি খুলে ফেলো। কি ব্যাপার? বললো যে না, আসলে জায়গাটা ভালো না, ফ্ল্যাগ গুলি খুলে ফেলো। আমি বললাম যে ভাই এতটা খারাপ? বললাম যে আমার দেশে আমি আমার মাথায় ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারবো না, এর থেকে অপমান তো আর কিছু হইতে পারে না, তা আমার জামা কাপড় খুলে ফেলার মতো। তার থেকে আমাকে বলো আমাকে জামা কাপড় খুলে ফেলতে। না না না, আপনি বুঝতে পারছেন না, এটা খুব ঝামেলা, আপনি খুলে ফেলেন। তো বাধ্য হয়ে তখন আমার মাথার ফ্ল্যাগটা খুলে, ওটা সবসময় থাকে, আমার একটা হাতে দড়িও থাকে সবসময়। আপনার কিন্তু একটা ওই ফ্ল্যাগের দড়ি থাকে, আমি একটা ফোন নিয়ে তারপর আপনাকে আসছি। ওকে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সৌদি থেকে বলছি, আমি এই জাগরণ মঞ্চের দুইজন অতিথির কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, প্রশ্ন করুন। আমার এখানে প্রশ্ন হচ্ছে, জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক যিনি, উনি হচ্ছেন একজন রাজাকারের সন্তান, গুলি করে মেরেছে মুক্তিযোদ্ধারা। তো তার মানে এরা কি নাটক সাজাচ্ছে যে জামাত শিবিরের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, অথচ রাজাকার দিয়ে আন্দোলন করতেছে? এটা মতলবটা কি আমি তো জানতে চাচ্ছি ওনাদের কাছ থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, সত্যতা যদি কিছু বলেন। 71-এর ঘটনা যদি উনি লক্ষ্য করে থাকেন, তখন উনি দেখতে পারবেন বা জানতে পারবেন যে 71-এ কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছিল। বাবা এবং ছেলে দুই পক্ষে অবস্থান করেছিলেন,
তখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। তারপর আসলে আমরা এটা নিয়ে এক্স্যাক্টলি কথা বলতে পারবো না, কারণ উনি যার কথা বললেন তিনি তার বাবা আদৌ রাজাকার ছিল কিনা সেটা আমি জানি না। প্রমাণ সাপেক্ষ বিষয়, এটা আমি ব্যক্তিগতভাবে জানি না। এখনো পর্যন্ত এমন কোনো কথা আমরা শুনিনি। উনি কোথা থেকে পেয়েছেন তথ্য উনি জানেন, এটা জানি না। আর তেমন কিছু হলেও কোনো সমস্যা নাই। তার বাবা কি ছিল আর উনি এখন কোন পক্ষে আছেন, স্বাধীনতার পক্ষে আছেন, সমস্যা নাই কিনা আসলে সেটা আসলে যার বিষয়ে বলেছে তিনি ভালো বুঝবেন। কিন্তু আমরা আমাদের মনে হয় আমরা এই ধরনের কনভারসেশন আমরা একাত্তরের চেতনাটাতে ফিরে যাই। একাত্তরের আমাদের এখানে শক্তিটা কোথা থেকে আসছে কিনা আছে আসলে এটা জনগণ বলবে বা তিনি বলবেন, সেটাই। মানে এটা আসলে আমাদের বলার কিছু নেই। বাট আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো ইনফরমেশন আমিও পাইনি। আর সবচেয়ে যেটা বড় কথা, এই ধরনের যে একটা কথা আছে যে ফিতনাযুক্ত শব্দ, এটা আমি ওই ভাষায় বলি, এই ধরনের ফিতনা সৃষ্টি করা শব্দ। এক্স্যাক্টলি কতটুকু শিওর? হ্যাঁ, তো যদি তাই হয়, ঠিক আছে, তর্কের খাতিরে মাননীয় আদালত তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে আমাদের যে শক্তিটা, যেটা একাত্তরের চেতনা, আমাদের শক্তিটা আসছে কোত্থেকে? আমাদের মুক্তিযুদ্ধ থেকে। সেই ইতিহাস কি বলে? দাদা আচ্ছা, যেটা আমরা একটা বললেন, ব্রেকে চলে যাই। আপনি মানে কথাটা কি 2-1 সেকেন্ডে শেষ করতে পারবেন? না, ওটাই বলবো যে ওখানে ওরকম ঘটনা অনেক ঘটেছে, হ্যাঁ। দুই পক্ষে অবস্থান নিয়েছিল, কাজেই কিন্তু আমরা যেহেতু আসলে কনফার্ম না, এটা নিয়ে আমরা কথা বলবো না। যদি কখনো কনফার্ম হয় ডেফিনেটলি আমরা ওটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা ছোট্ট একটা ব্রেকে যাই। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। আদিকাল থেকে বাঙালি লুঙ্গি পরিধান করে আসছে। লুঙ্গি বাঙালির ঐতিহ্য। নিত্য নতুন ডিজাইন, নিখুঁত বুনন ও অত্যাধুনিক মেশিনারিজ দ্বারা তৈরি হচ্ছে বোখারি লুঙ্গি। বাজারে এলো টেকসই, সুন্দর ও আরামদায়ক বোখারি লুঙ্গি। বোখারি লুঙ্গি, শৌখিন পুরুষের অলংকার। কখনো বীর পুরুষ করছে আকাশ জয়, হায়রে বীর পুরুষ কত কিছুই না। এত কাজের ফাঁকে মশা নিয়ে ভাবার সময় কোথায় ওদের? প্রতি সন্ধ্যায় এসিআই অ্যারোসল দিয়ে কে যে ঘর মশামুক্ত রাখে তা যদি তারা জানতো। হায়রে বীর পুরুষ। ACI Aerosol, the most effective insect killer. দাঁত ভেঙে গেছে। ভেঙে গেছে? বাত ভেঙে গেছে। ওই আহেন বাত। আমি কইছিলাম বাত ভেঙে যাইব। বাত ভেঙে গেছে রে। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ। কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে? ভেরি ক্লিয়ার মানে? শিরাম পরিষ্কার। রবি বাজারেতে লক্ষ টিভি ব্যান্ড সিটিজেন রে। 5 বছরের ওয়ারেন্টি। সিটিজেন টেলিভিশন এখন বাজারে। আপনিও কিনুন। সেনা কল্যাণ সংস্থার একটি পণ্য। আমার ছোট্ট সুখের ঘর সেথায় দক্ষিণ হাওয়ায় সাজে। আমার মন হারিয়ে যায় তোমার স্বপ্নে পাওয়া খোঁজে। সেনা কল্যাণ সংস্থার পণ্য, গুণেও মানে অনন্য। সম্মানিত যাত্রীগণ, কল রেটের গোলক ধাঁধায় আপনাদের স্বাগতম। সরি বস। এই বই পড়লে জানতে পারবেন কোন নেটওয়ার্কে নাস্তা করার আগে কথা বলবেন, কোন নেটওয়ার্কে কুলি করার পরে কথা বলবেন। কোন আশ্চর্য, বল তুই বল। সরি বস। আর কোন আশ্চর্য সংযোগে একটা নাম্বার ছাড়া নিজের নেটওয়ার্কেরই অন্য নাম্বারে কথা বললে লাল বাতি জ্বলে যাবে। আর কোন সংযোগে রিচার্জ অফার না নিয়ে কথা বললে পকেট খালি হয়ে যাবে। ভাই দেখুন তো আপনার পকেটটা ঠিক আছে নাকি? মুখস্থ করো ভাই, ভালো করে মুখস্থ করো। কল রেটের উপর এমন পিএইচডি না করে বাংলালিংক সংযোগে কথা বলুন সবচেয়ে কম রেটে। নতুন বাংলালিংক সংযোগে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে 24 ঘন্টা। আর সকল বাংলালিংক গ্রাহক মাত্র 50 টাকা রিচার্জে উপভোগ করুন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে 24 ঘন্টা। স্টার্ট লিখে ফ্রি SMS করুন 3487 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি গণযাত্রা বিষয় নিয়ে এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সত্যজিৎ রায় মজুমদার এবং মাসুক উইথ লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তিদের সাথে। ওকে, সত্যদা আপনি বলছিলেন না মাসুক, আপনাকে মনে হয় কথার মাঝখানে আমি বিরতিতে চলে গেছি, আপনি শেষ করুন কথাটা। ওটাই যে আমি বলতে চাচ্ছি যে দাদা যেটা বললেন সেটাই, যে আমরা আমাদের যে চেতনার জায়গাটা, যেটা থেকে আমরা শক্তি আহরণ করছি মুক্তিযুদ্ধ, সেখানে এরকম
অনেক ঘটনা আছে। কাজেই এইগুলি নিয়ে আমরা মোটেই শঙ্কিত না, এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আরো একটা ব্যাপার আছে যে এই মুহূর্তে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটাই। আমার মনে হয় না আদৌ এমন কোনো ঘটনা ছিল, কিন্তু এটা বলা হচ্ছে কারণ আমরা দেখছি যে এত প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর জন্য, যে আমরা আসলে খুবই বিরক্ত। না অবশ্যই আমরাও সাধারণ এবং জনগণ আমি তো এবং বললামই যে এগুলি হচ্ছে ফিতনা তৈরি করা শব্দ। এবং না আমাদের দর্শকদের জন্য সাজেশন থাকবে হচ্ছে আপনারা চট করে কোনো একটা বিষয়ে বিশ্বাস না করে নিজে একটু যাচাই যদি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ আমাদের তো ডেফিনেটলি আল্লাহ তাআলা একটা মস্তিষ্ক দিয়েছে চিন্তা করবার জন্য। আমরা চট করে কোনো কথায় যদি বিশ্বাস করে ফেলি, এটা ওই চিল কান নিয়েছে বলে ছোটাছুটি করি, আমাদের সবাই সময় নষ্ট হবে। তার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কি বলছে, তারপরে আমরা স্টেপটা দেই বা একটা কমেন্টস করি, সবার জন্য ভালো, আপনার আমার এবং আপনার সবার আসলে। ওকে, আচ্ছা মাসুক, ওখানে আপনার যাওয়ার পর বাচ্চাদের রেসপন্স কেমন ছিল? বাচ্চাদের রেসপন্স খুব ভালো ছিল, টিচাররা অনেক হেল্প করেছেন, এবং বাচ্চারা তো সবসময় এগুলি জিনিস খুবই ভালোভাবে নেয়। হাজারো এখন পর্যন্ত মনে কুলুসুত ঢুকে নাই। আমরা কিছু মাদ্রাসায়ও গিয়েছি, ওকে, এবং আমার মনে হচ্ছে যে না মাদ্রাসার ছেলেপেলেরাও না মাদ্রাসার বাচ্চারাও তো বাচ্চাই, তাই না না মাদ্রাসায় গিয়েছি এই জন্য বলছি যে ওদের পরিবেশটা আমরা একটু ফোন ভিন্ন। নিয়ে তারপর আবার বিরক্ত জি, করছি জি, জি, মাসুক, অবশ্যই, সরি। অবশ্যই। ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ওয়ালি রহমান। জি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। জি I lost my father in 1971. I never had an option to call dad or call baba. তো প্রজন্ম চত্বরে ওখানে যারা এই ইয়াং জেনারেশন ওখানে গিয়েছে, আমার আগে মনে হতো যে আমি আমার বাবার হত্যার বিচার কার কাছে চাইবো, কাকে ধরবো, এরকম কোনো জায়গা ছিল না, বলার জায়গা ছিল না। তো প্রজন্ম চত্বরের এই জাগরণকে, এই ইয়াং জেনারেশন যে ওখানে গিয়েছেন, আমার মনে হয়েছে যে আমার বাবার হত্যার বিচার আমি যেরকম চাই, তো ওখানে যারা আছে এমন অনেকেই, তাদের হয়তো তারা কেউ তাদের প্রিয়জনকে হারান নাই, কিন্তু তারাও আমার বাবার হত্যার বিচারার্থে চাইছেন, এবং আমি এটা খুব শ্রদ্ধা করে দেখেছি এটা। এবং তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কবিতা লিখেছিলাম, এবং ওই কবিতাটা ওখানে ডেডিকেট করেছিলাম, এবং ওই মঞ্চ থেকে ওখানে মানে পড়া হয়, শোনানো হয়। তো এখন আমার আমি বলে রাখি যে এই জিনিসটাকে আমি 100% একমত, কিন্তু এখন যে অবস্থায় চলে আসছে, দুইটা গ্রুপ, দুইটা দল, হ্যাঁ, দুইটা দলে ডিভাইডেড হয়ে গেছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলছি, মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে কথা বলছি, মুক্তিযুদ্ধের একজন শহীদ পরিবার সন্তান হিসেবে কথা বলছি। এই ইয়াং জেনারেশন, হাউ লং দে উইল স্টে দেয়ার। আমার ওপিনিয়ন ছিল এরকম যে থার্ড ডে যখন তাদের মহাসমাবেশ প্রথম দিন হয়েছিল, তারপরে যদি তারা চলে আসতো একটা সুন্দর শ্রদ্ধা সহ মানুষের সুন্দর একটা ভালোবাসা নিয়ে চলে আসতে পারতো। এখন যে ওখানে আছে, ইজ দ্যাট পসিবল যে তাদের যে দাবি দাওয়া যেগুলো আছে, এই দাবি দাওয়া গুলো ওখানে থেকে কি বাস্তবায়ন করা আদৌ সম্ভব? আমার ওপিনিয়ন ইট ইজ নট পসিবল, যেহেতু এখানে আইনগত বিষয় আছে। আর তাই যদি না হয়, তাহলে কি আমরা কি নিজেরাই আমার দুইটা ভাইকে দুই দিকে করে দিচ্ছি না? দুজনকে, আমি কিন্তু কারো সাপোর্ট নিচ্ছি না, বাংলাদেশের সন্তান হিসেবে, একজন বাঙালি হিসেবে, বাংলাদেশকে ভালোবাসি হিসেবে, আমরা কি এখন দেশের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছি কিনা? এবং হাউ লং ইট উইল টেক টু, তারা যে দাবিটা চাচ্ছেন এটা কিভাবে সম্ভব, কিভাবে করতে চাচ্ছেন? আমি ইয়াং এক ভদ্রলোক আছেন, সাথে তার বড় ভাই একজন আছেন, তাদের কর্মসূচিও খুব সুন্দর, ভালো লেগেছে সবকিছু। তাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা কি নিজেদের মধ্যে হানাহানি করছি কিনা? ওকে, দর্শক অসংখ্য ধন্যবাদ। তিনি মতামতি দিয়েছিলেন, কিন্তু শেষে একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে। সত্যদা, আপনি যদি বলেন অল্প কথায়। না, আসলে আমাদের লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখনো ফিরে যাওয়ার সুযোগ নাই। আমরা যেটা জানি, যেটা বুঝি, যে ৭১-এ আমাদের সংগ্রামটা বেশ দীর্ঘ ছিল, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রয়োজনে এখনো সেটা করা লাগতে পারে। এবং আমাদের দর্শক যেটা বলেছে যে এই হানাহানিটা হচ্ছে লম্বা সময়ের জন্য, কিন্তু আসলে বন্ধ করে দিলেই যে হানাহানিটা বন্ধ হয়ে যাবে, এটাও কিন্তু আসলে কতটুকু সত্যি হবে যে আজকে ওরা সবাই জনগণ আন্দোলনটা বন্ধ করে দিল, তখন সব মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে, কিন্তু যারা করছে তারা তো একই রকম থাকবে মানসিক ভাবে, সেটারও পরিবর্তন হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মাসুক, আপনি কি বলেন? আমি আপনার সাথে একমত। আর সবচেয়ে বড় কথা যে দাবিগুলি
আমরা করছি সেই দাবিগুলি কেন দ্বিধা তৈরি করবে? সেই দাবিগুলি তো গণ দাবি। আজকে যে ভাইয়া বললেন তারও এটা দাবি। জি উনি হাউ লং বলছেন, যে কতদিন। আমি বলবো এখানে আসলে আন্দোলনের জায়গাটা থেকে আমার মনে হয় সরকারকে খুব দ্রুত যদি পদক্ষেপ নেয়। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে সরকার, সবার জানমালের এবং আমার কাছে মনে হয় যে তারা করছেন। জি। আমি পজিটিভ কথা বলবো যে তারা করছেন। তো যদি প্রশ্ন আসে কতদিন, তাহলে আমি একটু পিছাই। 42 বছর কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, 42 বছর পরে আমরা এই দাবিগুলি নিয়ে কথা বলছি। এখন এই দাবিগুলি 42 বছর পরে যখন কথা বলবো, তাহলে তো এটা আমরা তখন যদি কেউ বলে যে তোমরা আর কতদিন বলবা, দাবি তো পিছের 42 বছরে, 42 বছর তাই না? 42 বছরের দাবিকে আমরা 3 দিন বলে ওখান থেকে উঠে চলে যাব? আমরা তো এখানে কোনো টাকা দিয়ে মানববন্ধন করতে আসিনি। হ্যাঁ, যেটা হয় আমরা এখানে দাবি নিয়ে এসেছি। এই জন্যই দাবি নিয়ে এসেছি, জন্যই কিন্তু মানুষ তাদের নিজের যে ভিতরে যে এতদিন চাপা ক্ষোভ, সেটা ফুটে উঠেছে এবং জয়েন করেছে। এখন যেই দুজন লোক প্রজন্ম চত্বরে শাহবাগে গিয়েছেন, পরে সে যাননি, এর মানে কিন্তু এই না যে উনি এটার সাথে সংহতি প্রকাশ করে না করে চলে গেলেন। উনি আসছেন। কাজেই দাদা যেটা বললেন যে যতদিন পর্যন্ত না দাবিগুলি পূরণ হচ্ছে, আমরা আমাদের এই অবস্থান চালিয়ে যাব। অবস্থান আসলে অবস্থানও কিন্তু একটা কার্যক্রমের অংশ। এখানে গণজাগরণ মঞ্চ কিন্তু মুভ করছে। ফোন নিব। জি জি, ফোন নিয়ে নেব। আচ্ছা, আপনাকে বারবার কথার মাঝে। ঠিক আছে ঠিক আছে। ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদি, আমি একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা থেকে বলছি। আপনাদের কথাগুলি শুনছিলাম, দুইজন প্রশ্নকর্তার আগে যে প্রশ্নকর্তা করেছিলেন, যে মানে আমি বলতে চাচ্ছি যে কাতার থেকে না কোথেকে ইমরান এইচ সরকারকে নিয়ে যে কথাটা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি, প্লাস আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো পরে করবো। আমি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে শামসুজ্জামান দুদু এসেছিল, লাইভ একটা প্রোগ্রাম হচ্ছিল আজকের বাংলাদেশ। ওখানে ইমরান এইচ সরকারকে নিয়ে প্রথমেই আপনার শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা, উনি প্রশ্ন করেছিলেন, যে অভিযোগ এনেছিলেন যে ইমরান এইচ সরকার হচ্ছে রাজাকারের সন্তান। তখন ওই প্রোগ্রামেই বিরতির পরে ইমরান এইচ সরকারের সাথে ডাইরেক্ট কানেকশন যাওয়ার, টেলিফোনে কানেকশন যাওয়ার পর ইমরান এইচ সরকার সরাসরি এটা প্রোটেস্ট করেছেন এবং শামসুজ্জামান দুদুকে বলেছেন যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন, আমি আইনি অ্যাকশনে যাব। সো ইমরান এইচ সরকার অত্যন্ত কনফিডেন্টলি এই প্রশ্নটা অ্যান্সার দিয়েছেন। সো আমার মনে হচ্ছে যে এই যে এখন যে মানে সাইবার ক্রাইম চলতেছে এবং সাইবার যুদ্ধ চলতেছে, এখন যে মিডিয়া এভাবে ব্যাপারগুলোকে নিয়ে রটানো হচ্ছে, আসলে কার বাবা রাজাকার, কে রাজাকারের সন্তান, এগুলো মানে আমরা খুব বেশি কনফিউজ হয়ে যাচ্ছি। সো যে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় আপনারা তিনজন যারা টেলিভিশনের সামনে অনুষ্ঠানটা পরিচালনা করছেন, এবার আপনারাও হয়তো এই ব্যাপারটা ক্লিয়ার ছিলেন না, যার জন্য আমি যেহেতু প্রোগ্রামটা দেখেছি, সেজন্য আমি এটাকে অন বিহাফ অফ ইমরান এইচ সরকার আমি কথাটা বলতেছি। আর একটা কথা হচ্ছে যে জাগরণ মঞ্চের প্রতি পুরোপুরি একাত্মতা ঘোষণা করে আমি যেটা বলতে চাচ্ছি, আমি একজন ম্যারিন ইঞ্জিনিয়ার, আমি দেশের বাইরে থাকি, দেশে থাকি 2 মাস 3 মাস, এসে যখন এই একটা পরিস্থিতির মধ্যে দেশটাকে দেখি, অনেক বেশি হতাশা হই। এই জন্য যে আজকে দেখেন, আজকে শত হলেও বিএনপির বিরোধী দলীয় নেত্রী, তার যে ভূমিকা ছিল, তার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড কিন্তু সে অনেক আগে পরিষ্কার করে ফেলছে, গত 2 দিন আগে যে বিবৃতি দিয়েছে। আজকে সে যাই হোক, উনি ওনার স্ট্যান্ড চেঞ্জ করে আজকে সে আপনার যারা সাম্প্রদায়িক যে ইগুলো হচ্ছে সেগুলোর প্রতি আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত উনি ওনার কোনো এতগুলো প্রাণ নাশ হইলো, এখন পর্যন্ত উনি ওনার কোনো মানে এই ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট দেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো প্রাণ নাশের প্রতি আমরা কেউ কখনো একাত্মতা ঘোষণা করবো না, এবং এটাকে আমরা কেউ সাপোর্ট করি না। এটা গণহত্যা কখনোই হইতে পারে না, বা এটা কোনো প্রাণনাশকে আমরা অ্যাকসেপ্ট করবো না। আমার প্রশ্নটা হচ্ছে যে গণজাগরণ মঞ্চ 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অনেক বেশি পজিটিভ ছিল, অনেক বেশি সুন্দর ছিল। যেই রাজীব ব্লগারকে মারা হলো, রাজীব ব্লগার মারা যাওয়ার পরে তার গণজাগরণ মঞ্চের ফুল ইয়েটা মানে মানুষের কনসেপ্টটা গণজাগরণের প্রতি চেঞ্জ হয়ে গেছে, এনিহাও এটা করানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এত বড় একটা অপরাধ যেটা ব্লগে লেখা হয়েছে, রাজীব লিখেছে নাকি অন্য কেউ রাজীবের হয়ে পোস্ট করছে, সেটা আমরা কেউ জানি না। সরকার এখন পর্যন্ত এই ব্যাপারটাকে তদন্ত কমিশন করে এই ব্যাপারটাকে প্রচার, মানে সরকারের ভূমিকাটা হচ্ছে, সরকার এখনো তাদের সরকারি যে একটা অ্যাটিটিউড, সেটা তারা এখনো মানে প্রমাণ করতে পারতেছে না যে এত বড় একটা ঘটনার পরে ইসলামিক সেন্টিমেন্টের উপর আঘাত করছে, কিন্তু সরকার এটাকে এখনো ক্লিয়ার করতেছে না সরকারের অবস্থানটা। দ্বিতীয় কথা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার পুরোপুরি ব্যর্থ, সরকার এখানেও সরকারের কোনো ভূমিকা নাই। তৃতীয় কথা হচ্ছে আপনার, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা যে কাজটা করছে, সেটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটার পরে ব্লগে আমরা 4-5 জন 5,000 10,000 মানুষ জানতাম এই ঘটনাটা, কিন্তু আমার দেশ পত্রিকা 16,000 মানুষকে
16 কোটি মানুষকে জানায় দিচ্ছে এই এত বড় একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানে মন্তব্য কে লিখছে কারা লিখছে কেউ জানি না। কিন্তু আমার কথা হচ্ছে ইসলামিক সেন্টিমেন্টের উপর যে এত বড় একটা আঘাত, সেই আঘাতটা যে আমার দেশ পত্রিকা করছে, সরকারের অবস্থানটা আমার কাছে এখনো পরিষ্কার না। সরকার কেন আমার দেশ পত্রিকা কে ব্যান করতেছে না? আরেকটা কথা আমি বলতে চাচ্ছি ক্লিয়ারলি, আমি আমার যেসব বন্ধুদের সাথে ইন্টারাকশন করি তাদের সাথে আমি দেখেছি যারা বিএনপি পন্থী এবং যারা যারা জামাত তথা বিএনপি পন্থী তারা কিন্তু আমার দেশ পত্রিকাটাই পড়ে। এবং আমি চ্যানেল ঘোরায় ঘোরায় আমি অন্তত 15 থেকে 20টা চ্যানেল দেখি, 15 থেকে 20টা চ্যানেল টক শো গুলো দেখি এবং ইন্টারনেটে আমি প্রত্যেকটা চ্যানেল নিউজ পেপার আমি পড়ার চেষ্টা করি। দেখি যেখানে 90% পেপার এক ধরনের লিখতেছে, সেখানে আমার দেশ পেপার পুরোপুরি অন্যরকম লিখতেছে। সেই আমার দেশ পেপারটা পড়তেছে কারা? এই জামাত তথা বিএনপি ওই অঙ্গ সংগঠনগুলো। এবং তারা কিন্তু তাদের মানসিকতা ওই ধারাই আছে, যেখানে জামাতের লোকেরা গিয়া হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, হিন্দুদের বৌদ্ধ মন্দির পোড়া দিচ্ছে, এই সেই করতেছে। কিন্তু এটাকে আবার প্রপাগান্ডা বানানো হচ্ছে যে এটা অন্যরা করতেছে, পরে হিন্দু ওদের নাম দেওয়া হচ্ছে। এখন এই যে কথাগুলো হচ্ছে, আমার দেশ পত্রিকাটাকে কেন সরকার ব্যান করতেছে না? একটা আমাদের লাইনটা মনে দর্শক কেটে গেছে, আমি মনে বুঝতে পেরেছি উনি খুবই ক্ষেপে যাচ্ছে সবার উপরে, ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে সরকারের উপর না। আমরা একটা ছোট ব্রেকে যাই, ব্রেক থেকে এসে এটা নিয়ে আলোচনা করবো। দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। কি হলো? আরে নেটে রিসার্চ করছিলাম বাট কিছুই হচ্ছে না, লিমিট শেষ মনে হয়। এত টেনশন করছো কেন? বাংলা লাইন আছে না, যখন খুশি নেটে যাও, লিমিটের কথা ভুলে যাও। বাংলা লাইন নিয়ে এলো মাত্র 950 টাকায় আনলিমিটেড প্যাকেজ। এত কম দামে আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশে এই প্রথম। এবার তো আনলিমিটেড পান। বাজারেতে লক্ষ টিভি ব্র্যান্ড সিটিজেনের 5 বছরের ওয়ারেন্টি। সিটিজেন টেলিভিশন এখন বাজারে, আপনিও কিনুন। সেনা কল্যাণ সংস্থার একটি পণ্য। আর মিস করো নয়, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3Gর একটি সিম কিনলে সাথে আরেকটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাদ ভেঙে দাও। কখনো বীর পুরুষ করছে আকাশ জয়, হায়রে বীর পুরুষ কত কিছুই না। এত কাজের ফাঁকে মশা নিয়ে ভাবার সময় কোথায় ওদের? প্রতি সন্ধ্যায় এসিআই অ্যারোসল দিয়ে কে যে ঘর মশামুক্ত রাখে তা যদি তারা জানতো। হায়রে বীর পুরুষ। ACI Aerosol, the most effective insect killer. The brilliant story of Android Primo, Walton Mobile. হ্যাঁ অবশ্যই। মিস মিলি, লাঞ্চের আগে আমার টেবিলে আপনার ডিজাইন চাই। অফিসে সব কাজই তো আমি করি আর আমাকেই বললো চাকরি ছাড়তে। স্যার রিজাইন? আমি তো বললাম ডিজাইন। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ। কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে ভেরি ক্লিয়ার মানে শিরাম পরিষ্কার। রবি দেখেন না, ও সকাল থেকে এভাবেই বসে আছে। সাবা কি হয়েছে? মুখে ব্রণ। এ বয়সে তো ব্রণ হবেই। ও, আমি জানতাম এই বয়সে হাইট বাড়ে, চুল বাড়ে, ব্রণ বাড়ে বুঝি। কোথায় করলেন এই গবেষণা? ব্রণ শুধু বয়সের কারণে হয় না, ত্বকের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুর কারণেও হয়। এই দেখুন। তো এটা লাইফবয় কেয়ার ব্রণের মতো 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষা দেয় আর ত্বককেও রাখে কোমল। 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা। লাইফবয় কেয়ার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি গণযাত্রা নিয়ে, যদিও আমরা প্রসঙ্গ থেকে হারিয়ে যাচ্ছি আমাদের
গেস্ট যারা আছে তারা বারবার বলছে আমাদের বিষয়টা হয়তো হারিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সত্যজিৎ রায় মজুমদার এবং মাসুক উইথ লিভিং লিজেন্ড। আচ্ছা, আমাদেরকে আসলে দর্শকের প্রশ্নের উত্তরটা দিতেই হয়। আপনারা যত অল্প কথা উত্তর দিতে পারবেন তাহলে আমরা আমাদের জন্য ভালো হবে। যে আসলে যেটা হচ্ছে কি যে সরকারকেও প্রশাসন যেটা সরকারকেও কিন্তু একটি নির্দিষ্ট নিয়মের ভিতর যেতে হয়। প্রশাসন বর্তমানে কিন্তু এই আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দৈনিক সংগ্রাম যেটা সেখানে রেড পড়েছে, প্রশাসন কাজ করছে। আমার মনে হয় কি হ্যাঁ, এটা আমি বলবো যে একটু হয়তো স্লো, এটা হয়তো আর একটু দ্রুত করা উচিত। কিন্তু প্রশাসন বসে আছে বা প্রশাসন নেগেটিভ, এই ধরনের কোনো নেগেটিভ কথাতে আমি মানতে রাজি না। কারণ আমার মনে হয় যে সবকিছু পজিটিভলি নেওয়াটাই ভালো। যদি প্রশাসন আমাদের সাথে না থাকতো তাহলে আগেই কিন্তু লাঠি পেটা করে উঠিয়ে দিত, তাই না? যে বলতো যে হ্যাঁ তোরা চলে যা, কিন্তু সেটা কিন্তু করেনি। আমরা কিন্তু ওখানে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের দর্শক অবশ্য সব ক্ষেত্রেই বলেছে, হ্যাঁ সবকিছু ব্যাপারে আমি বলিনি, বিরোধী দলদের তো এখানে একটি শর্টকাট যেটা বলবো যে হ্যাঁ ঠিক আছে যে আপনি আপনার সাথে একমত যে কাজটা হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু আমি এই ব্যাপারে একমত না যে একদম কাজ হচ্ছে না। ওকে, সত্যদা কি বলেন? আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাবো, আর সাথে সাথে এটা বলবো যে আমি যতদূর জানি সরকার বিবৃতি দিয়ে বলেছে যে ব্লগে কে কি লিখেছে, কখন লিখেছে সে ব্যাপারে তদন্ত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তারা সেই বিষয়টা জানাতে পারবে। তো আমরা তারপরেও বলি যে আমরা আরো দ্রুত পদক্ষেপ আশা করি। একটু দ্রুত হলে আসলে জানমালটা একটু বাঁচবে, কারণ হচ্ছে আমাদের তো মানে কান কথায় আমরা একটু বেশি সাধারণের মনে এই ধরনের প্রশ্ন আসছে মানেই সরকার একটু ধীর পদক্ষেপে এগোচ্ছে। আপনার মনে হচ্ছে ধীর পদক্ষেপে এগোচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় না? এবং আমাদের যতগুলো দর্শক ফোন করেছে তার কিন্তু বেশিরভাগই হচ্ছে খুব দ্রুত কেন অ্যাটম নেওয়া হচ্ছে না। যেমন আমরা শুরুতেই বললাম 140 জন বিজেপি কে আটকে রেখেছে। সরকার গুলি না করুক, অ্যাটলিস্ট কনভারসেশনে যেতে পারে। কারণ কেউ যদি ভুল হয় তাহলে যে শুদ্ধ নিজেকে মনে করে তার কিন্তু দায়িত্ব বিভ্রান্তদেরকে সঠিক পথে আনানো, যে এই প্রসেস না এই প্রসেস, তাই না? এবার আমি একটা কথা বলি দাদা, আমি একটু কথা বলি। যারা এই বিভ্রান্তিগুলি করছে বা যে গোষ্ঠীটা বা যারা হচ্ছে, যারা না বিভ্রান্ত সৃষ্টিকারী দলটির কথা বলছি, তারা কিন্তু অনেক গোছানো। যে পার্টিটার কথা আপনারা বলছেন তারা গুছিয়ে নেমেছে। যদি বলেন তাহলে বলবো যে আমরা যারা সপক্ষীয় লোক তারা এতদিন নিজেদের চাপা দাবি নিয়ে এখন বসেছি। কাজে এটা অবশ্যই সময় লাগবে, এটা আজকে কালকের বিষয় না যে আমি একটা দাবি তুললাম কালকে হয়ে গেল। 42 বছরের একটা বিষয়, 42 বছরের একটা বিষয়। আজকে ওরা সংগঠিত ভাবে অমুক জনকে ঘিরে রাখতে পারে কারণ ওরা সংগঠিত, কিন্তু এর মানে কিন্তু এই না যে যারা ঘিরে আছে তারা অসংগঠিত। হ্যাঁ, কিন্তু তারা অ্যাওয়ার্ড ছিল না মেবি যে এরকম কিছু হতে পারে। বলেছি তো আমরা গুলি করতে পারি কিন্তু করবো না, লোকজন মারা যাবে এজন্য আমরা করছি না। ওই ওরা মানে খুব দ্রুত সংগঠিত হয়ে একটা খারাপ কাজ করছে জন্য মানুষ যদি ভাবে যে আমরা চুপ করে বসে আছি, আমরা কেন এত স্লো, আমরা তো সঠিক পথে আগাবো, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, যাক একটা ফোন নিয়ে নিই তারপরে আসছি আবার। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছিলাম নড়াইল থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে গণযাত্রা যে প্রোগ্রামটা আমরা ভাইয়াদের কাছে শুনছি, এটা শুনে অনেক ভালো লাগলো। তো আমার প্রশ্নটা এখানে যে আজকে আমরা প্রগতিশীল যে সংগঠন বলি, মুক্তিযুদ্ধের পক্ষে যে সংগঠন, বিশেষ করে ইয়াং সংগঠন, স্টুডেন্ট পলিটিক্স এর সংগঠনগুলোকে আমি মিন করতেছি, এই সংগঠনগুলো আজকে তরুণ প্রজন্মের কাছে এই সংগঠনগুলো হতাশার জায়গায় তৈরি করেছে যে তারা বিভিন্ন সময় দলীয়করণের কারণে টেন্ডারবাজি, ছাত্র রাজনীতিটাকে অন্য পথে ধাবিত করেছে। করার পরে ফলে যে শিবির যে আজকে ইস্টাবলিশ হয়েছে, যে আমাদের ছাত্র সংগঠন, এটা তরুণ প্রজন্ম ভালো কিছু করতে চায় সব সময়, সব তরুণ প্রজন্ম তারা দেখছে যে ভুল পথে যাক যেভাবে যাক, শিবির তুলনামূলক ভালো কথা বলে এবং সেখানে ধর্মীয় অনুভূতি দিয়ে তাদেরকে সংগঠিত করেছে। কিন্তু এইটাকে করতে গেলে গণযাত্রা যেরকম চমৎকার একটা প্রোগ্রাম হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে 42 বছর ধরে এই প্রোগ্রামগুলোই হচ্ছে না। আর যাদের করার কথা প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের সংগঠন, তারা আজকে যেটা করতেছে যে হতাশা তৈরি করেছে তরুণ প্রজন্মের কাছে। তরুণ প্রজন্ম তাদের কাছে না যে চলে গেছে বিপদগামী হয়ে। এই বিষয়ে আজকে দুই অতিথি কি বলবেন সেটা হচ্ছে আমার জানার বিষয়। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক মাসুক কিন্তু এইরকমই একটাই কথাই বলছিল, আসলে তারা খুব গোছানো। এবং তার একটু আগে সত্যদাও বললো যে বিভ্রান্ত, বা আমিও বলেছি, দর্শকরাও বলেছি, বিভ্রান্ত যারা তাদেরকে আসলে যারা ঠিক তাদেরই বোঝানো উচিত যে তোমরা আসলে ভুল পথে যাচ্ছ। যে কোনো ভাবেই হোক তারা একটা
একটা আইডিওলজি নিয়ে মুভ করছে, সেটা যদি ভুল মনে হয় অসংখ্য লোকের, তাহলে তাদেরকে কিন্তু কনভারসেশনে যেতে হবে, যে বলতে হবে। আপনি যেটা বলছিলেন যে আপনারা স্কুলের দিকে যাচ্ছেন এবং আমাদের দর্শক বলল যে এটা 40 বছর এই ধরনের কাজ হতে পারতো, হলে হয়তো বা এই ধরনের সিচুয়েশন তৈরি হতো না। কি বলছেন আপনি? না, 40 বছরে এই ধরনের কাজ হয়নি, এই কথাটা বলবে। আচ্ছা, ঠিক আছে। না হলে যে আমরা আজকে যে তুলনামূলক কম হয়েছে, তুলনামূলক কম হয়েছে, কিন্তু যা হচ্ছে খুব ভালো হয়েছে। আমরা যেসব স্কুলগুলিতে যাচ্ছি শিক্ষকরা খুবই বলবো যে সাহায্য করছেন। তো ওনারা 40 বছরে যদি ওনাদের মাথায় বিষ ঢুকে দিত, তাহলে তো আমাদেরকে স্কুলগুলিতে ঢুকতেও যেত না। এ ব্যাপারে আমি কথা হলে মুক্তিযুদ্ধ জাদুঘর এ ব্যাপারে কিন্তু ব্যাপক একটি ভূমিকা রাখছে। আমার মনে হয় সবচেয়ে অগ্রগণ্য। তারা যেভাবে স্কুলগুলি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ এবং সেটা সংরক্ষণ করার যে দায়িত্ব, এবং আমরা তাদেরই ভলান্টিয়ার, আমাদের একটা অনেক সাইডের মধ্যে একটা সাইড, এটা অনেক ভালো একটি দিক। এবং এটা হ্যাঁ আরো বেশি হওয়া উচিত ছিল এবং হবে আরো। আমরা শুরু করেছি, আমরা তো বলছি না যে এই গণযাত্রা আমাদের দিয়ে শেষ। অবশ্যই হবে। ঢাকায় যেসব ছেলে বসে থাকে তারা বের হয়ে যাবে, অঞ্চলে অঞ্চলে যাবে। তারা ভাববে না যে আমি শুধু ঢাকায় থাকি, তারা ভাবতে শুরু করবে যে না বরিশালটাও আমার দেশ, তো শুরু করবে নড়াইলটাও আমার দেশ, অবশ্যই, তাই না? এবং সবই আমার দেশের মধ্যে। ওই যে আমরা স্লোগান দিই না, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তো বাঙালি মানে তো ঢাকালি না যে আমি ঢাকায় আছি। বাঙালি মানে সব জেলা নিয়ে আমি বাঙালি। আমি কেন আমার শুধু ঢাকায় বসে থাকবো? আমি সব জায়গায় যাব, আমি সব জায়গায় স্কুলে কাজ করব, আমার সাথে তরুণ যারা আছে তারাও যাবে। ডেফিনেটলি। ওকে, সত্যি যদি কিছু বলেন, আমাদের সময় নেই, অল্প সময়। একটা ব্যাপার হচ্ছে যে শেষ করে দেন। হ্যাঁ, নতুন প্রজন্মের এই অসংখ্য ছেলেমেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আজকে চেতনার মঞ্চে এসেছে এবং যারা আসছে সারা বাংলাদেশে, এটা কিন্তু হঠাৎ করে একদিনে আসেনি, কাজটা কিন্তু হচ্ছিল। বিভিন্নভাবে তাদের নিজেদের ভিতরে যে চেতনা ছিল সেটা তারা লালন করে যাচ্ছিল। যখন একটা অনুকূল পরিবেশ প্রয়োজন যখন হয়েছে, তখন তারা কিন্তু জাগরণ মঞ্চে এক জায়গায় এসেছে। ফলে এটা চলছে। আরো বেশি ভালো হতো যদি এইটাকে প্রযত্ন বা লালন পালন করার, যেটা টেক কেয়ার করার কেউ থাকতো, কিন্তু সেটা খুব কম। যারা কাজ করতে চায় তাদের কিন্তু সেই জায়গাটার অভাব আছে, না হলে আরো বেশি ভালো হতো। ওকে, মাসুক আপনি কিছু বলেন বলে শেষ। না, আমি এই গণযাত্রা দিয়ে শেষ করব। আমি এটাকে নাম দিয়েছি গণযাত্রা উইথ লিভিং লিজেন্ডস, কারণ এটা গণযাত্রা মানে গণমানুষ একসাথে একটা যাত্রা করছে তা না, এটা গণমানুষের চেতনাটা নিয়ে যাত্রার জন্য এটাকে আমি নাম দিয়েছি গণযাত্রা। এবং আমি যেটা বলবো যে এই ধরনের কাজ আরো হওয়া উচিত। এবং এখন এটা সময় না একটা কথায় যে ঘরে বসে থাকা, সময়টা নাই যে আমি ঘরে বসে থাকবো। এখন দুই ধরনের মুভমেন্ট, হয় তুমি নেটে বসো কাজ করো এবং শুধু লাইক দিও না, এবং তুমি মাঠে নামো। হ্যাঁ, এবং লাইক দেওয়ার মধ্যে যদি কেউ মনে করে আমার দায়িত্ব শেষ, তাহলে ও আসলে কাজ করছে না। হ্যাঁ, এবং এই জন্য পথে নামতে হবে, কাজ করতে হবে। যে শুরুটা আমরা করে দিয়েছি বাচ্চাদেরকে দিয়ে, যে হ্যাঁ এই জাগরণ মঞ্চের উদ্বেলিত যে দাবি সেটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে একটা শ্রেণী কখনোই বলতে পারে না যে না ওটা বড়দের কাজ, ওটা রাজনীতি। এটা কোনো রাজনীতি না, সঠিক দাবি কোনো রাজনীতির অংশ না, এবং সেটা বাচ্চারাও দাবি তুলতে পারে। কাজে এই যে এই জিনিসটার লক্ষ্যে আমরা বেরিয়েছি। পরবর্তী আপনাদের অ্যাটেম্পটা কি? পরবর্তী আমাদের অ্যাটেম্প হচ্ছে যে আমরা তো আমাদের স্কুল ভিত্তিক কর্মশালা চালিয়েই যাব। আমরা আপাতত 11টা সেক্টর টাচ করে এসেছি, 10টি সেক্টর, এবং আমরা আরো ভিতরে ঢুকবো। ইচ্ছা আছে যে আরো সেক্টরে তো মেইন জায়গাগুলো গিয়েছে। ঠিক কি জন্য আপনারা ঢুকবেন? সেটা কি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাবার জন্য, যেটা আপনারা বরাবরই করে আসছেন, নাকি এই মুহূর্তে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে? মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে। কার্যক্রম সেটাও আমরা করব, এবং এর সাথে আমরা এই যে দাবি, এই যে সঠিক যে দাবি, সেই দাবিগুলিও আমরা এর সাথে সংযুক্ত করে নিব। যে আজকে তুমি একজন মুক্তিযোদ্ধার গল্প শুনো এবং তুমি শুনে বলো যে হ্যাঁ আমিও রাজাকারদের ফাঁসি চাই। সে স্লোগান ভাবেই বলো যে দড়ি লাগলে দড়ি নে, রাজাকারের ফাঁসি দে। আগে হয়তো তুমি শুনে চলে যেতা, কিন্তু এখন শুনে আমার সাথে স্লোগান দাও দড়ি লাগলে দড়ি নে, তাহলে তোমার মধ্যে শাহবাগ বর্তমান। আমাদের কার্যক্রমে হয়তো এই জিনিসটা আরো নতুন ভাবে যুক্ত হবে, এবং আমরা আরো স্প্রেড হব এবং আরো ভিতরে যাব, এবং এই গণযাত্রা চলতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ সত্যদা আপনাকে এবং মাসুক আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আশা করি আপনারা আপনাদের কথা কিছুটা হলো দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরেছেন। ওকে, দর্শক আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আপনাদের উত্তর দেওয়ার জন্য, এবং গণযাত্রা বিষয়টা কি ছিল, কেন তারা গিয়েছে সেটাও একটু ক্লিয়ার করার জন্য। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গেস্ট নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং ইয়াং নাইটের সঙ্গে থাকুন। শুভরাত্রি, এবং চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন।